স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অর্গানিক ফুড বা জৈব খাদ্য উৎপাদনে 15% ভর্তুকি দেবে সরকার। দেশের বৃহৎ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর খাদ্য নিরাপদ কিনা তা খতিয়ে দেখতে অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর FBCCI মিলনায়তনে অর্গানিক ফুড নিয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জৈব খাদ্য নিরাপদ খাদ্য হিসেবে পরিচিত। দিন দিন এর চাহিদা বাড়ছে, তবে বিশ্ববাজারে হাইব্রিড খাদ্যের তুলনায় জৈব খাদ্যের দাম অন্তত 6 গুণ বেশি। দেশি বিদেশি বাজারে বাংলাদেশি জৈব খাদ্যের চাহিদা রয়েছে, তবে বেশি ব্যয় এবং কম ফলনের কারণে এ খাতে সরকারের প্রণোদনা দেওয়া উচিত বলে মনে করে ব্যবসায়ী সংগঠন FBCCI। মিনিমাম 15% অর ইচ সেক্টর, মানে যদি আমরা প্রোডাকশনে যাই তাহলে ফার্মারদেরকে দেবেন, যদি আমরা মার্কেটিং করি বা ডিস্ট্রিবিউট করি আমরা ডিস্ট্রিবিউট স্টেজে পাবো, আর যারা ভোক্তা তারা ভোক্তা স্টেজে পাবো। সেটা মাননীয় খাদ্যমন্ত্রী উনি নিজেই সিদ্ধান্ত নেবেন। এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে সরকার। উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য উৎপাদন হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য চালানো হবে অভিযান। আমাদের অভিযান কিন্তু যে কোনো সময় পরিচালিত হবে সেই সমস্ত বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন আর ছোট ছোট আমরা কিন্তু সেখানেই আমরা যাব। আমাদের অভিযান কিন্তু সেখান থেকেই পরিচালিত হবে, দোকানে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে 8টি বিভাগে ভ্রাম্যমাণ ল্যাব কাজ করছে। আসল জৈব খাদ্য নির্ণয়ে আলাদা প্রতিষ্ঠানের কথাও চিন্তা করা হচ্ছে বলে জানান মন্ত্রী। সফল কাম হয়েছেন খাদ্য নিরাপত্তা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্য নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের অধ্যাপক AFM জামাল উদ্দিন। কথা বলছি তার সঙ্গে। স্বাগত জামাল উদ্দিন। আমরা জানি খাদ্য নিরাপত্তার দিক থেকে আমরা বলা যায় যে একটা নিরাপত্তা হয়তো অনেকখানি আছে, সেটা হচ্ছে যে উৎপাদনের দিক থেকে, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় খাদ্যটা আছে। এখন খাদ্য নিরাপত্তা নিশ্চয়ই আপনারা আরো অনেকভাবেই দেখেন। সেই ক্ষেত্রে একটা বিষয় যে নিরাপত্তার আর কোন দিকগুলি আপনারা খুব গুরুত্বপূর্ণ মনে করেন? এখানে যেটা বলা হয়েছে যে খাদ্য নিরাপত্তা, সেখানে হচ্ছে যেটাকে মিন করা যাচ্ছে সেফ ফুড কিনা, যে প্রোডাকশন হচ্ছে সেটা আমার স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা। স্বাস্থ্য ঝুঁকি যখন থাকবে না তখনই আমরা নিরাপদ খাদ্য বলবো। কিন্তু যেটা হচ্ছে যে আসলে আমরা যেটা বলে থাকি যে কেমিক্যাল সার, প্রচুর পরিমাণে কিন্তু আমরা কেমিক্যাল সার ব্যবহার করছি, কীটনাশক ব্যবহার করছি। সেটার ফলশ্রুতিতে যা হচ্ছে আমাদের ফসলের ভিতরে কিন্তু আমাদের এই কেমিক্যালসগুলো ঢুকে যাচ্ছে এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকি হচ্ছে। যেমন একটা এক্সাম্পল দেওয়া যায় যে আমরা একটা বেগুনের উৎপাদন করতে 180 দিনে যদি বেগুনের কল্পনা করি, তাহলে ওখানে দেখা যায় 115 বার পর্যন্ত ইনসেক্টিসাইড স্প্রে করে, তার সাথে আছে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছে। সব কিছু মিলিয়ে এই যে ফসলের যে গুণাগুণ, এটা আমাদের জন্য খুব উপকারী না হয়ে হিতে বিপরীত হয়। তার জন্য করতে হবে কি, যেটা আপনারা বলেছেন যে সেফ ফুড করতে হলে অর্গানিকের দিকে যেতে হবে। অর্গানিক মানে কি, বা জৈব পদার্থ কোথা থেকে আমরা পাবো? যত সহজে অর্গানিক কথাটা বলছি আমরা, তত সহজ কিন্তু ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে এইরকম যে ধরা যাক 150 কেজি নাইট্রোজেন একটা ফসলের জন্য, টমেটোর জন্য উৎপাদন করতে লাগবে। এই পরিমাণ নাইট্রোজেন অথবা অন্যান্য সারগুলো আমরা কিন্তু অর্গানিক ম্যাটার থেকে সাপ্লাই দিতে হবে। সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, তবে এটা সেফ ফুড প্রোডাকশনের জন্য খুবই এসেনশিয়াল। যেমন হচ্ছে এত পরিমাণে নাইট্রোজেন দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি সেফ ফুড করার জন্য। সেফ ফুড করার জন্য প্রথমেই খেয়াল রাখতে হবে যে মাটির গুণাগুণটা ঠিক আছে কিনা, না হলে তো ফসলের উৎপাদন হবে না। ফসলের উৎপাদন যদি কমে যায় তাহলে কিন্তু সেফ ফুডটা কৃষকের জন্য অথবা আমাদের টোটাল সমাজের জন্য কিন্তু আমাদের জন্য উপকারী হবে না। সেফ ফুড করতে গেলে আমার প্রোডাকশন, আমার যে উৎপাদন থাকবে, উৎপাদনশীলতা কিন্তু কমিয়ে ফেলা যাবে না। এবং এইটার জন্য প্রচুর পরিমাণে কিন্তু অর্গানিক ম্যাটার দিতে হবে। এত পরিমাণে অর্গানিক ম্যাটার জন্য একটা টোটাল একটা প্ল্যান করা দরকার। আমার কতটুকু আমার এই বাংলাদেশে খাদ্য প্রোডাকশন করার জন্য কতটুকু আমাদের পোলট্রি সেক্টরে ডেভেলপ করতে হবে, কারণ ওদের বিস্তাগুলো অথবা কাউডাংগুলো সেগুলো এনেই কিন্তু আমাদের অর্গানিক ম্যাটার হিসেবে সোর্স হিসেবে কাজ করে। সো একটা বিশাল বড় প্ল্যান করা দরকার। অর্গানিক বললেই এত সহজ না যে সমস্ত কিছু আমরা জৈব পদার্থ থেকে এই ফসল উৎপাদনের জন্য যে 16টা অথবা 17টা যেটা বলে থাকি, সমস্ত নিউট্রিয়েন্টগুলো অ্যাভেলেবল করতে হবে এবং পরিমাণ মতো দিতে হবে। সেটা অর্গানিক ম্যাটার থেকে দিতে হবে, না হলে সেফ ফুড হবে না। এবং এটার জন্য একটু চ্যালেঞ্জ রয়েই গিয়েছে আমাদের জন্য। এবং অর্গানিক ফুড আমরা কথাটার সঙ্গে পরিচিত, এবং হয়তো এক ধরনের ধারণা আছে যে অর্গানিক ফুড
সাধারণভাবে আমরা যে খাবারগুলি পাই সেগুলির চেয়ে একটু ভিন্ন, মান অনেক ভালো, কিন্তু ভোক্তাদের দিক থেকে হয়তো অর্গানিক ফুড সম্পর্কে ধারণাটা এখনো খুব পোক্ত না। আপনি যেরকম বলছিলেন যে এটা কিভাবে উৎপাদন প্রক্রিয়াটা কিরকম আছে, সেখানে কি ধরনের সার ব্যবহার করা হবে, এবং যেই ফসলগুলি উৎপাদন করা হবে সেইগুলির মানের ব্যাপারেও নিশ্চয়ই মানে সেগুলিও অর্গানিক হতে হবে, সেই জিনিসগুলিও দেখা এখানে আমি দরকার। যেটা বলতে চাচ্ছি যে সাধারণত আমাদের যেসব ফসলগুলো উৎপাদন করলে কৃষক বেশি লাভবান হয়, এগুলোকে আমরা হাই ভ্যালু ক্রপস বলি। সেই সব সবজিগুলোই কিন্তু আমাদের জৈব পদ্ধতিতে প্রথমেই যাওয়া উচিত, অর্গানিকে যাওয়া উচিত। এবং সেটার জন্য কিন্তু একটা যেটা করতে হবে যে একটা প্যাকেজ থাকতে হবে, যে ইনসেক্ট পোকা কিভাবে কন্ট্রোল করবে, অথবা সারের সমস্ত সার কিভাবে দিবে যদি রোগ হয়ে যায়। আলুর ব্লাইট হতে পারে, ধানে এখন ব্লাস্ট দেখা দিচ্ছে, তারপরে প্রচুর পরিমাণে ব্রিঞ্জাল, শুট অ্যান্ড ফ্রুট, বেগুনকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। এই সব কিছু কন্ট্রোল করবেন অর্গানিক উপায়ে, সেটা খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সেটার জন্য গভর্নমেন্ট থেকে আরম্ভ করে যারা এনজিওতে কাজ করছে অথবা গবেষণা প্রতিষ্ঠানগুলো যারা কাজ করছে, সার্বিকভাবে সবাই যখন হবে তখনই কিন্তু এনশিওর করা যাবে আমাদের খাদ্য নিরাপত্তা। সেখানে একদিনে এটা বলে ফেললেই হয়ে যাবে না। আমরা প্রচুর পরিমাণে কেমিক্যাল সার গত বছর দিয়েছি, এই বছর আমরা অর্গানিকে করলাম, আপনার রেসিডুয়াল ইফেক্টগুলো কিন্তু রয়েই গিয়েছে। এখানে বারবার রিপোর্ট আপনারা দেখিয়েছেন যে টেস্ট করা হবে যে এখানে কেমিক্যাল ফার্টিলাইজার আছে কিনা। টেস্ট করলে তো গত বছরের রেসিডুয়াল ইফেক্টগুলো থাকবে। এর জন্য একটা পাথ হয়ে থাকতে হবে যে আমরা 1 বছর 2 বছর সেফ ফুড বলবো, তৃতীয় বছর বা চতুর্থ বছর থেকে আমরা বলবো যে এটা অর্গানিক উপায়ে তৈরি করা হয়েছে, দেন ইন্টারন্যাশনাল মার্কেট পাওয়া যাবে। আপনারা দেখেছেন সারা পৃথিবীতে কিন্তু অর্গানিক ম্যাটারে উৎপাদিত ফসলগুলোর দাম কিন্তু মার্কেটে বেশি থাকে। জামালউদ্দিন, আমরা এই বিষয়টা আরেকটু বিস্তারিত জানবো, কারণ আসলেই অর্গানিক ফুডের চাহিদা সারা বিশ্বেই বাড়ছে, বাংলাদেশেও চাহিদাটা বাড়ছে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু রাজশাহীতে যাব, ফিরে আসে আবার আপনার সঙ্গে কথা বলবো। রাজশাহীতে এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী স্টুডিও থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বাপার উপদেষ্টা মোসলেম আলী। কথা বলছি তার সঙ্গে। স্বাগত জনাব মোসলেম আলী। আমরা একটু জানতে চাই যে এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিরকম, এবং অর্গানিক ফুড তৈরির ক্ষেত্রে এখনকার পরিস্থিতিটা কি অবস্থায় আছে? ধন্যবাদ আপনাকে। অর্গানিক ফুড বলতে আমরা যা বুঝি তা হলো আমাদের প্রকৃতির থেকে যে সমস্ত খাদ্যশস্য উৎপাদন হয় তার মধ্যে কোনো রাসায়নিক ফার্টিলাইজার বা ইনসেকটিসাইড থাকবে না। এই বিষয়টি আমার আগের বক্তা বলেছেন আর কি। এবং এটা নিশ্চিতভাবেই এটা যে কোনো কেমিক্যাল পদার্থ যদি মিশ্রিত থাকে তাহলে আমাদের খাদ্য পলিউটেড হয়ে যাবে এবং এর ফলে আমাদের শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ব। এবং আপনি জানেন যে অর্গানিক খাদ্য না খেয়ে অন্য কেমিক্যাল সাহায্যে যে সমস্ত খাদ্য তৈরি হয় সেগুলো খেলে সাধারণত ক্যান্সার, হার্ট প্রেশার এবং অন্যান্য এমনকি আপনার সেক্স আপনার ইনক্যাপাসিটেটেড হয়ে যায়। সে কারণেই আমাদের অর্গানিক খাদ্যের দিকে যাওয়া দরকার। সারা বিশ্বে অর্গানিকের দিকে চলেছে, কিন্তু এশিয়া মহাদেশে কিন্তু এখনও অর্গানিক খাদ্যের দিকে আমরা অত অগ্রসর হতে পারিনি। ভারতও শুরু করেছে, কিন্তু তারা অনেক ইনসেন্টিভ দিয়ে অনেক আগ্রহ সৃষ্টি করে তারা কিছুটা এগিয়েছে, কিন্তু আমরা এখনও অতটুকু তৎপর হতে পারিনি। তো আমি মনে করি যে আমাদের অবস্থা ভালো না। অবস্থা ভালো না এই সেন্সে যে যেহেতু প্রথম দিকে আমাদের বিশাল জনসংখ্যা ছিল, সেই তুলনায় অত্যন্ত জায়গা কম, এই কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে খাদ্যশস্য উৎপাদন করা হতো, এবং তার ফলে এখন এক সময় যখন আমাদের লোকেরা স্বাধীনতার পরে পরে অনেকে না খেয়ে মারা গেছে, আল্লাহ রহমতে এখন আমাদের প্রচুর খাদ্যশস্য উৎপাদন হচ্ছে, এমনকি বিদেশে রপ্তানিও করা যায়, কিছুটা সম্ভব হয়েছে। কিন্তু এটা একদিকে যেমন পজিটিভ দিক আছে, অন্য দিক হচ্ছে যে এর ফলে আমাদের দেশে অনেক অসুখ বিসুখ বেড়ে গেছে। তো আমাদের প্রয়োজন এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যেরকম আপনারাও চেষ্টা করছেন, এবং সরকারের কাছে আমরা দেখেছি যে পিসিসি এর সেই দিনের আলোচনায় কিছু দাবিও করা হয়েছে, কিভাবে আমরা অর্গানিক শস্যের উৎপাদন আরো বাড়াতে পারি, সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কি ভাবনা আছে? এবং আমরা দেখেছি আমাদের যে কৃষক কিন্তু খুব সহজেই নতুন বিষয়ের সঙ্গে তারা খাপ খাইয়ে নেন, এই অভিজ্ঞতাটা আমরা গত 40 বছরে দেখেছি। ফলে তাদের কাছে কিভাবে আমরা যেতে পারি?
প্রথম কথা হচ্ছে যে অর্গানিক খাদ্যের ইম্পর্টেন্সটাকে আমাদের বুঝতে হবে। আমরা যদি বুঝি যে এটা অত্যন্ত উপকারী, এর প্রাইসও বেশি ভালো কম্পারেটিভলি, এবং সারা বিশ্বে এর বাজার আছে, সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো যে অর্গানিক ফার্টিলাইজার নন অর্গানিক নয়, এই ফার্টিলাইজার যেভাবে বৃদ্ধি করা যায়, এবং আমাদের বহু জমি আছে যে জমি চাষ ঠিক হচ্ছে না, এবং সেগুলো যদি সুষ্ঠুভাবে চাষ করা যেত, প্ল্যান্ড ওয়েতে চাষ করা যেত, এবং প্ল্যান্ড আপনার প্রোডাকশনের জন্যে ক্রপ প্ল্যানিং করা হতো, এবং সেখানে যে সমস্ত ফার্টিলাইজার বলতে আপনারা আমাদের সাধারণত আগে জানেন যে গরুর গোবর থেকে বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট পচে সেগুলো জমিতে দিলে ফসল হতো। এখনও সেটা তো অবশ্য বাতিল হয়ে যাওয়ার কথা নয়, এখনও সেটা হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই কৃষি অর্গানিক চাষের জন্য যে জমি, সেই জমিটাকে পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে এবং জমি উদ্ধার করতে হবে। আমার যেমন চিটাং হিল ট্র্যাক্টে অনেক জমি আছে অব্যবহৃত, অন্যান্য জায়গায়, আমি নর্থ বেঙ্গলের লোক, এখানে আমাদের প্রচুর যেমন প্লেন ল্যান্ড আছে, তেমনি প্রচুর ফল ফসল হয়। তার সঙ্গে সঙ্গে যদি আপনার অর্গানিক খাদ্য প্রস্তুতের জন্যে পরিকল্পনা করা হয় এবং অর্গানিক সার, যেহেতু আমাদের এইদিকে গ্রিন, অতএব গ্রিন প্লান্ট থেকে পাতা, পশু থেকে তাদের গোবর, তারপরে আপনার অন্যান্য ওয়েস্ট প্রোডাক্ট থেকে এগুলো ডিকম্পোজ করার পরে এগুলো ব্যবহার করা হয়, তাহলে আমার মনে করি যে জমিও বৃদ্ধি হবে, যেটা আমরা সবটুকু কাজে লাগাচ্ছি না, বৃদ্ধি হবে জমির, আর প্রোডাকশান বাড়বে, অর্গানিকের দিকে আমরা ঝুঁকবো, এবং অর্গানিক ইম্পর্টেন্স যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের আর কোন পদ্ধতিতে গেলে আর কোন সোর্স আছে, যে সোর্স ইউজ করলে আমাদের অর্গানিক খাদ্য প্রোডাকশনটা বাড়বে, সেটা আমরা নির্ধারণ করতে পারবো। মুসলিম আলী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আশার বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। স্যার, যেটি একটু জানতে চাই যে অর্গানিক ফুড, এটা বলা যায় যে খুবই প্রাথমিক পর্যায়ে আছে বাংলাদেশে, নিশ্চয়ই এটার অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হচ্ছে। সেইখানে মানে যারা কাজটা করছেন তাদের দিক থেকে কি ধরনের চ্যালেঞ্জ দেখেন? বাংলাদেশ দুটো জিনিস এখানে আছে, একটা হচ্ছে যে সেফ ফুড, আর একটা হচ্ছে অর্গানিক ফুড। অর্গানিক কথা বলতে গেলে এটার ভিতরে কখনোই কিন্তু ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড অথবা কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া যাবে না। আর সেফ ফুড হচ্ছে রিকমেন্ডেড ডোজ অনুযায়ী আমরা যে কোনো জিনিস আমরা ইউজ করতে পারি। তো যখন অর্গানিকে যেতে হবে, এটার ভিতরে চ্যালেঞ্জ কিন্তু অনেকগুলো। প্রথমত দুটো চ্যালেঞ্জ আমি বলতে যাচ্ছি। একটা হচ্ছে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, সয়েলের যে খাবার, 150 কেজি যদি নাইট্রোজেন দরকার লাগে, সেটা আমার অবশ্যই গোবর, ভার্মি কম্পোস্ট, তারপর মাস্টার্ড অয়েল কেক, অথবা এরকম কম্পোস্ট থেকে, হাড়ের গুঁড়া, এগুলো থেকে আমাকে কিন্তু ওই নাইট্রোজেনটা এনে দিতে হবে, অথবা সবগুলো খাবার এনশিওর করতে হবে। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে প্রচুর পরিমাণে রোগ। বাংলাদেশের টেম্পারেচার যে পরিমাণে বর্তমানে আছে, দেখা 20-22 ডিগ্রি টেম্পারেচার বা 15 ডিগ্রি টেম্পারেচার বেশি, সমস্ত পোকার রিপ্রোডাকশন বেশি হয়, যার জন্য বাংলাদেশে দেখবেন পোকার আক্রমণও কিন্তু খুব বেশি। যে কোনো সবজি করতে যান, পোকার জন্য কিছু করা যাচ্ছে না। এই পোকা কন্ট্রোল করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট একটা পজিটিভ প্ল্যান করেছেন, যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এই ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টটাই হচ্ছে এইরকম যে আমরা যতটুকু সম্ভব আমরা অর্গানিক্যালি এটা কন্ট্রোল করার জন্য চেষ্টা করব। কিভাবে কন্ট্রোল করতে পারি? যেমন নিম পাতা, নিশিন্দা পাতা, এগুলো দিয়েও আমরা পোকা অথবা ডিজিজ কন্ট্রোল করতে পারি, অথবা ফেরোমন ট্র্যাপ ইউজ করতে পারি, অথবা লাইট ট্র্যাপ ইউজ করতে পারি। এইভাবে নানাবিধ পদ্ধতি আছে। যদি এটা কন্ট্রোল করা না যায় এই পদ্ধতিগুলোতে, তারপরে আমরা কিন্তু ব্যবহার করি হচ্ছে যে রিকমেন্ডেড ডোজ অনুযায়ী ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। কিন্তু অর্গানিক যদি আমরা বলে ফেলি, সেফ ফুড হলে ইটস অল রাইট, বাট অর্গানিক বলে কিন্তু এগুলো ইউজ করা যাবে না। যার জন্য আমরা কিন্তু অনেকগুলো শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি অথবা সবগুলো ইউনিভার্সিটিকে আমি বলছি যে প্রচুর গবেষণা দরকার এবং গবেষণাগুলো সমন্বয় করা দরকার।
এবং সরকারের প্যাট্রোনাইজেশনের দরকার আছে এই জায়গাটায়। এবং গবেষণার সমন্বয় অভিজ্ঞতাগুলি এক এক জায়গায় এক এক রকম হবে, সেগুলিও নিশ্চয়ই যাতে প্রত্যেকেই একজন আর একজনের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা ভালো কাজ করছি আমরা, যেটা হচ্ছে যে আমরা ছোট চারা অবস্থায় আমরা নেট দিয়ে টোটাল ক্রপস, টমেটো হতে পারে, বেগুন হতে পারে, বা শাকসবজি সব কিছু হতে পারে, সবগুলো নেট দিয়ে ঢেকে দিই। এই নেটটাকে আমরা নাম দিয়েছি যে পেস্ট এক্সক্লুশন নেট। পেস্ট ঢুকতে পারবে না, এটা ডিজিজ এবং ইনসেক্ট সবগুলোই। যেহেতু ঢুকতে পারে না, তাহলে আমার ইনসেক্টিসাইড বা ফাঞ্জিসাইড দেওয়ার প্রশ্নই ওঠে না। তো সারা ওয়ার্ল্ডে দেখা যায় যে অর্গানিক ফুড তৈরি করার জন্য বেসিকটাই হচ্ছে প্রটেক্টিভ কাল্টিভেশন। আমরা এটাকে প্রটেক্টিভ কাল্টিভেশন পেস্ট এক্সক্লুশন নেট দিয়ে আমরা করছি। এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রটেক্টিভ কাল্টিভেশনে যতদিন না যাবেন ততদিন পর্যন্ত কিন্তু অর্গানিক ফুড তৈরি করতে পারবেন না। ইনিশিয়েটিভ নিতে হবে প্রটেক্টিভ কাল্টিভেশনে, ওদিকে যেতে হবে আমাদের। এবং আপনি যেটা বললেন যে নিউট্রিয়েন্টের যে সোর্সগুলি সেগুলি সনাতন সোর্সই, একটা সময় এগুলি সবই ব্যবহার হতো, বাংলাদেশে গোবর, খৈল, প্রত্যেকটা জিনিসই একটা সময় ব্যবহার হতো, কিন্তু ওই কেমিক্যাল ফার্টিলাইজার আসার পরে দেখা গিয়েছে। কেমিক্যাল ফার্টিলাইজার কেন আসলো হচ্ছে আমরা কিন্তু প্রচুর পরিমাণে হাইব্রিড ফসল ঢুকিয়ে দিয়েছি, প্রচুর পরিমাণে সার দিতে হয়, প্রচুর পরিমাণে উৎপাদনশীলতা আছে, তার জন্য কিন্তু আমরা কেমিক্যাল ফার্টিলাইজার দিয়েছি। ফলশ্রুতিতে কি হচ্ছে, প্রচুর পরিমাণে নাইট্রোজেন তুলে ফেলছে, ফসফরাস, পটাশ সবগুলো তুলে ফেলছে। মাটিতে কিন্তু আমরা অর্গানিক ম্যাটার দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছি। যেহেতু অর্গানিক ম্যাটার দিচ্ছি না, 16টা বা 17টা যেই আমাদের অন্যান্য ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট দরকার লাগে সেগুলো অ্যাড করা হচ্ছে না। অর্গানিক ম্যাটার যত বেশি ইউজ করা হবে তত সয়েলের কোয়ালিটি বাড়বে এবং নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে, উৎপাদন বেড়ে যাবে। স্যার, আমরা আপনার কাছে পরে আবার আসবো যে কিভাবে কৃষকদেরকে এই বিষয়গুলি, এই তথ্যগুলি দেয়া যায়, এবং বলা যায় যে তারা আগে যেভাবে চাষ করতেন সেগুলি আবার নতুন করে তাদের কাছে দেয়া, কিন্তু একই সঙ্গে তাদের উৎপাদনশীলতা কিভাবে বাড়াবে, সেটাই তো আসলে তাদের দিক থেকে বড় চ্যালেঞ্জ। আমরা আরেকবার একটু রাজশাহীতে যাব, সেখানে আমাদের সঙ্গে আছেন মুসলিম আলী। মুসলিম আলীর কাছ থেকে একটু জানবো যে মুসলিম আলী, ব্যবসার দিক থেকে যারা বিশেষ করে এই ব্যবসার সঙ্গে আছেন, তারা যখন সেফ ফুড বা অর্গানিক ফুড করতে চাচ্ছেন, তখন সরকারের দিক থেকে কি ধরনের সহযোগিতা আপনারা চাচ্ছেন, এবং সেই ব্যাপারে সরকারের সঙ্গে ইতিমধ্যেই কোনো ধরনের আলাপ আলোচনা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা বুঝতেই পাচ্ছেন এবং আগের বক্তব্য বুঝতে পেরেছেন যে অর্গানিক ফুডের ইম্পর্টেন্সটা কত বেশি। আমি এই কথাটা আপনি স্মরণ করে দিতে চাই ওই উত্তর দেওয়ার আগে, যে সারা বিশ্বে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব জায়গায় অর্গানিক ফুডের প্রচুর ব্যবহার শুরু হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে বা এই জোনে এখন অর্গানিক ফুডের ইম্পর্টেন্সটা ঠিক আমরা বুঝতে পারি না। তো আপনি যে প্রশ্ন করেছেন যে কি ব্যবস্থাটা নেওয়া হচ্ছে, তো আমরা সরকারকে অবশ্যই, কৃষকরা আমাদের দেশের দরিদ্র কৃষক, তাদেরকে স্ট্রেংথেন করতে হলে, তাদেরকে এই পথে এগোতে হলে আর্থিক সহযোগিতা প্রয়োজন, এবং সেই সহযোগিতা আর্থিকভাবে হতে পারে কম লোন দিয়ে, কম অর্থে, মানে লো রেটে ঋণ দিয়ে তাদেরকে আমরা যদি এনকারেজ করি, এবং যে পদ্ধতিতে আগের বক্তা বললেন যে প্রচুর আমাদের উত্তরবঙ্গ বা গোটা বাংলাদেশ গ্রিন, অতএব গ্রিন ওয়েস্ট প্রোডাক্টস যেগুলো আছে এগুলো কালেকশন করে, ওই গোবর থেকে শুরু করে, গাছের পাতার থেকে শুরু করে অন্যান্য যত রকম ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলোকে আমরা যদি জাস্ট পরিমিতভাবে প্ল্যান্ড ওয়েতে ইউজ করি, তাহলে অর্গানিক খাদ্য বাড়বে, কমবে না, বাড়বে, এবং মানুষ তার প্রতি আকর্ষিত হবে। আপনারা জানেন অর্গানিক খাদ্য সেগুলো মোর টেস্টি, আর ওর সঙ্গে যদি ইনঅর্গানিক কোনো র মেটেরিয়ালস বা আপনার ইনসেক্টিসাইড ইউজ করা হয়, সেক্ষেত্রে হয়তো প্রোডাকশান বাড়ছে, আমাদের এখন প্রোডাকশান বেড়েছে, এটা ঠিক, কিন্তু আমাদের অসুখ বিসুখ এগুলো অনেক বেড়ে গেছে। অতএব আমাদের এখন যেহেতু খাদ্য একটা উৎপাদনের একটা লেভেলে এসেছি, এখন আমাদের প্রয়োজন এই লেভেলটাকে মেনটেন করা, এবং অ্যাট দ্য সেম টাইম প্ল্যান্ড ওয়েতে, যেমন একটা কথা বলা দরকার যে রোটেশনাল কাল্টিভেশন, একই জমিতে একই ফসল বারবার যদি করেন তাহলে সেই মাটির জমির উর্বরতা কমে যায়। তো কৃষককে যদি এই সচেতন করা যায় যে এই রোটেশন,
আজকে ফসল এ ব্যবহার বললাম, কয় মাস পরে এটার পরে আরেক ফসল ব্যবহার করলাম, আরেক ফসল ব্যবহার করলাম। উদ্দেশ্য হচ্ছে এই ফসলের রুট নিচে যায়, নিচে গেলে সেখানের যে ফার্টিলাইজার আছে সে ফার্টিলাইজারগুলো বা ফুড, তাদের ফসলের যে ফুড মাটির থেকে শোষণ করে সেগুলো সেই জায়গায় কমে যায়। হ্যাঁ, কিন্তু আমরা যদি বিভিন্ন লেভেলে এই গাছের প্ল্যান্টের রুট যায় তাহলে মাটির ব্যালেন্সড nutrition, power of supplying food energy to the growers as well as to the plants of food, সেগুলো আপনার মানে সমান থাকে, ঠিক থাকে, এবং তার ফলে আমাদের প্রোডাকশানের কমে যাওয়ার সম্ভাবনা কম, বরং প্রোডাকশান বাড়তে থাকবে। এবং আমরা আমাদের অভ্যাসও ওইদিকে নিয়ে যেতে হবে যে অর্গানিক ফুড খেলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে এবং আমার অসুখ বিসুখ কম হয়, তার স্বাদ ভালো, এবং বিদেশেও আমরা প্রচুর এগুলো এক্সপোর্ট করতে পারি। এজন্য সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ করেছি যে যেমন করে অ্যাগ্রো প্রসেস প্রোডাক্টকে আপনার সাবসিডি দেওয়া হয়, ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়, তারপর ওই যে ক্লথ এক্সপোর্ট করা হয় গার্মেন্টস, সেখানে যেমন ইনসেন্টিভ দেওয়া হয়, তেমনি আমাদের কৃষকদেরকেও এই যারা অর্গানিক ফুড প্রোডাকশনের জড়িত তাদেরকেও আমরা বলেছি 20% ইনসেন্টিভ দিলে আমার মনে হয় প্রোডাকশন। আমরাও মনে করি যে এই ইনসেন্টিভগুলি দিয়ে যদি কৃষকদেরকে উৎসাহিত করা যায় তাহলে অবশ্যই অর্গানিক ফুডের চাষ অনেক বাড়বে। মুসলিম আলী, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক জামালউদ্দিন, আপনার কাছে আমি একটা বিরতির পর ফিরে আসব, কিন্তু এই যে বলছি যে হ্যাঁ সরকার হয়তো একটা ইনসেন্টিভ দিবে, কিন্তু তারপরেও কৃষকদেরকে তো জানতে হবে যে তারা কি ধরনের উপকার পাবেন যদি সত্যিই তারা এখনকার পদ্ধতি থেকে পরিবর্তন হয়ে অর্গানিক ফুড উৎপাদন করে। সেইটা আমরা কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি? বিরতির পর আপনার কাছ থেকে এসে জানবো। আশা বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আশা বাংলাদেশে। অধ্যাপক জামালউদ্দিন, আমরা বিরতির আগে যেটি জানতে চাচ্ছিলাম যে কৃষকদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় তাতে তারা যাতে মানে অর্গানিক ফুডে অনেক বেশি করে আসতে পারে। আসলে কৃষকরা উদ্বুদ্ধ করা যায় বলেছেন, আমি বলতে যাচ্ছি যে কেন তারা উদ্বুদ্ধ হচ্ছে না। উদ্বুদ্ধ হচ্ছে না কারণ হচ্ছে আমরা যেমন বলছি অর্গানিক, কিন্তু কিছু কিছু ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড তাদের কাছে খুবই অ্যাভেলেবল। তারা হাত বাড়ালে এই ইনসেকটিসাইড ফাঙ্গিসাইডগুলো পাচ্ছে, তারা ইউজ করছে এবং এটার ব্যাপারে লোনও পাচ্ছে। তো সেই জায়গাটা যদি অর্গানিক করতে হয় তাহলে তো সেই লোনগুলো পাচ্ছে না সে। তো ওদেরকে যেটা করতে হবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে প্রচুর পরিমাণে এবং সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ বিকল্প ব্যবস্থায় চাষাবাদের সবকিছুই তার হাতের কাছে এবং হাতে কাছে থাকে। ও যদি না জানে যে কিভাবে ইউরিয়া সারের পরিবর্তে আমি অর্গানিক ম্যাটার কি ব্যবহার করব, অথবা কিভাবে এত কেজি ইউরিয়ার সাপ্লিমেন্ট হিসেবে আমরা কিভাবে এই অর্গানিক ম্যাটারগুলো ইউজ করবো, সেটা যদি না জানে তাহলে কিন্তু সে ইউজ করবে না। কারণ কৃষক কিন্তু আমাদের চেয়ে অনেক মেধাবী, তারা কিন্তু কস্ট বেনিফিট রেশিও করে দেখবে কোনটাতে বেনিফিটটা বেশি পাচ্ছে। আমরা যদি বুঝাতে পারি যে অর্গানিক খাবার করলে অর্গানিক ফসলের সারা পৃথিবীতে দাম বেশি, তো অর্গানিক যদি তারা করে দাম বেশি পাবে, এবং এটা সরকার কিন্তু এনশিওর করতে হবে যে তুমি যদি অর্গানিক করো তাহলে তুমি কিন্তু বেশি দাম পাবা। তার জন্য আমার যেটা কথা হচ্ছে যে সরকার এটা ব্যবস্থাটা নিতে পারেন যে যতগুলো সুপার মল আছে, আমাদের সুপার শপগুলো আছে, তাদের সাথে আমাদের ফার্মার যারা অর্গানিক ম্যাটার দিয়ে কাজ করবে তাদের ওই ফার্মারদের সাথে একটা ইন্টারলিঙ্ক করে দিবে, কন্ট্রাক্ট ফার্মার হিসেবে তারা অর্গানিক ক্রপস প্রোডাকশন করবে এবং সেগুলো ওই সুপার মল বা চেইন শপগুলো ওরা ওদের কর্নারে বিক্রি করবে হাই প্রাইসে, এবং কৃষকরা তখন কিন্তু এনশিওর হয়ে যাবে যে সে বেশি দাম পাবে। এটা যদি করা যায় যে বেশি দাম পাবে সে এনশিওর করা যায়, দেন কৃষক কিন্তু অটোমেটিক্যালি এটা হবে। যার জন্য আমি বলছি যে প্রচুর পরিমাণে ট্রেনিং করানো দরকার, তারা কিভাবে ম্যানেজমেন্টগুলো করবে, প্রচুর পরিমাণে তাদের সাথে সুপার মলগুলো লিঙ্ক করে দিয়ে তাদের জন্য এই প্রাইসটা যেন একটু কনভেনশনাল মেথডের তুলনায় যেন অর্গানিক ম্যাটারে যদি যায় তাহলে বেশি প্রাইস পাবে, সেটা যদি তারা বোঝানো যায় এবং এনশিওর করা যায় তাহলে কিন্তু সব কৃষকরাই ওদিকে ধাপিত হবে এবং আমাদের এগ্রিকালচার পুনরায় কিন্তু আবার সুন্দর একটা এগ্রিকালচারে আসবে। এক্ষেত্রে ক্রেতাদেরকে কি কোনোভাবে ক্রেতাদের মানে
অনেক বেশি শিক্ষিত করা এই ক্ষেত্রে সেইটার একটা এই জায়গাটা প্রয়োজন আমি আছে একটা কিনা? কথা বলছি, অর্থনৈতিক এবং এডুকেশন যখন মানুষের এনশিওর মানে যখন সে সিকিউর ফিল করে তখন কিন্তু তার স্বাস্থ্যগত ব্যাপারটা চলে আসে। আমাদের দেশের মানুষের কিন্তু অর্থনৈতিক অবস্থা এখন অনেকটা ভালো এবং শিক্ষায় কিন্তু আমরা অনেক এগিয়েছি, যার ফলশ্রুতি কিন্তু আমরা অ্যাওয়ার এখন আমাদের স্বাস্থ্যটা নিয়ে। স্বাস্থ্যটা যখন অ্যাওয়ার হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষগুলো, তখনই কিন্তু সবাই খুঁজছে, এখন ক্রেতারা কিন্তু অ্যাওয়ার হয়ে বসে আছে, আমার এখন সেফ ফুড দাও, সেফ ফুড দাও। কিন্তু এখন দরকার হচ্ছে কৃষক প্রোডাকশন করা। সো কৃষককে এনশিওর করতে হবে আর ক্রেতাদেরকে বোঝাতে হবে যে এটা যেহেতু হাই কোয়ালিটি সম্পন্ন। যেমন সেদিন একটা কথা বলছিলাম যে স্ট্রবেরিতে যদি আমরা অর্গানিক ম্যাটারে প্রোডাকশন করি তাহলে ইউরিয়া সার দিয়ে যেটা প্রোডাকশন করা হয় তার চেয়ে প্রায় 2 গুণ মিষ্টতা বেশি থাকে। তাহলে কনজিউমার কিন্তু অটোমেটিক্যালি তারা কিন্তু এই স্বাদযুক্ত শশা খেয়ে দেখেন, এখন যেহেতু কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে করা হয় শশা কিন্তু টেস্টি না। যখনই আপনি অর্গানিক ম্যাটার দিয়ে করবেন দেখবেন শশাগুলো অনেক টেস্টি মনে হয়। আমি এর জন্য বলি ঢাকা শহরে যারা আছে ছাদে বাগান যারা করছেন তাদেরকে আমি বলি যে আপনারা কখনোই কিন্তু ইউরিয়া টিএসপি ইউজ করবেন না, কারণ এখানে আপনারা নিজে কনজিউম করছেন। তো ইউরিয়া টিএসপি না ইউজ করে তারা যেন প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার ইউজ করে, তাহলে দেখা যাবে ছাদের বাগানগুলো অনেক সতেজ হবে এবং ফসল যেগুলো হবে শসা বলেন, স্ট্রবেরি বলেন, টমেটো বলেন, বেগুন বলেন, সবগুলো খুব কোয়ালিটি সম্পন্ন হবে এবং টেস্টি হবে। আগেকার ফসলগুলো কিন্তু অনেক টেস্টি ছিল, এখন কিন্তু হারিয়েছি আমরা। মানে দুই দিক থেকে, একটা হচ্ছে যেহেতু স্বাদ ভালো ফলে ক্রেতা এদিকে চলে যাবে এবং যদি লাভটা ঠিক মতো নিশ্চিত করা যায় কৃষকের জন্য তাহলে তারাও উৎপাদনে আগ্রহী হবে। অধ্যাপক জামালউদ্দিন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আসার বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতি। অপ্রয়োজনীয় বা ফেলে দেয়া জিনিস দিয়ে পণ্য তৈরি করে 2017 সালে সেরা ক্ষুদ্র উদ্যোক্তার খেতাব পেয়েছেন ময়মনসিংহের শহীদুল ইসলাম ফকির। তার তৈরি খেলনা রপ্তানি হচ্ছে জাপানে। সবসময় ইচ্ছে ছিল নিজে কিছু করবেন, সে লক্ষ্যে 1992 সালে শহীদুল ইসলাম শুরু করেন পাটের ব্যাগের ব্যবসা। নিজে ব্যাগ তৈরি করে নিজেই ফেরি করে বেড়াতেন বিভিন্ন এলাকায়, কিন্তু পুঁজি ও পারিবারিক সমস্যার কারণে সম্ভব হয়নি ব্যবসা ধরে রাখা। 2013 সালে পরিচয় হয় জাপানি প্রতিষ্ঠান ডগি এইচ এ কোম্পানির একজন বায়ারের সাথে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখেন শহীদুল ইসলামের সাথে। ওই বায়ার খুঁজছিলেন কুকুরদের খেলার সামগ্রী, কিন্তু পুরো মেলা ঘুরেও এ ধরনের খেলনা পাননি। কোথাও এই পণ্যের সদৃশ কোনো পণ্য পাওয়া যায়নি, না পাইয়া উনি নিরাশ, উনি চলে যেতে চাচ্ছেন এবং চলে গেলেন, কিন্তু আমি ওনার স্যাম্পলগুলি রেখে দিই। এর পরের গল্প শুধুই এগিয়ে যাবার। খেলনার নমুনাগুলো বারবার খুলে আবার একইভাবে তৈরি করেন শহীদুল। এভাবে রপ্ত করেন খেলনা তৈরির কৌশল। গ্রামের মানুষ তার কাণ্ড কারখানা দেখে হাসাহাসি শুরু করে, কিন্তু তিনি থামেননি। চকি ছিল আমাদের, এই চকিতে বসে অন্য মানুষদেরকে ডাকতাম আর এটা বানাইতে বলতাম। অনেকে হাসাহাসি করত, হ্যাঁ, যে আর কাজ পাইছে না কি এর কুকুরের খেলনা এগুলি বানায়। খুব কাজে আসে না এমন উচ্ছিষ্ট জিনিস দিয়ে তৈরি করেন এসব খেলনা। সন, তালপাতা, দুন্দুল, পুরল যেটাকে বলি আমরা, পাটের থেকে চট, কাপড়, মোটা কাপড় যেটা, এটাও আমি ব্যবহার করি। যা আমি করি সম্পূর্ণই আমাদের দেশীয়। বর্তমানে শহীদুলের 2টি কারখানায় কাজ করছেন 70 জন শ্রমিক। তার তৈরি 65 রকম খেলনার 29টি রপ্তানি হয় জাপানে। রপ্তানির চেষ্টা চলছে কানাডা ও যুক্তরাষ্ট্রে। দেশীয় কাঁচামাল দ্বারা তৈরি পণ্য আমি বিদেশে রপ্তানি করব, শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান আমি গড়ে তুলব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবং বৃহৎ নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে যেই জনপথে যেতে 2 বার বদল করতে হয় নৌযান, সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন নিঝুম দ্বীপে এখন চলছে বিদ্যুতের আলো। আর এই আলো পাওয়া যাচ্ছে কম খরচে সৌর বিদ্যুৎ থেকে। দক্ষিণ এশিয়ার প্রথম পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের নতুন পদ্ধতিতে চালু করেছে টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান E.co। হাতিয়ার নিঝুম দ্বীপের বাসিন্দা মেহেরাজ সন্তানদের রাতের পড়াশোনার জন্য দীর্ঘদিন ব্যবহার করছেন সৌরবিদ্যুৎ, কিন্তু বৈরী আবহাওয়ায় রোদ স্বল্পতায় বেশিরভাগ সময় পর্যাপ্ত বিদ্যুৎ মেলে না। দ্বীপের বেশিরভাগ পরিবারই এই সুবিধা নেই, তাই 26 ঘরে বিনামূল্যে বিদ্যুৎ দিয়ে প্রশংসা কুড়িয়েছে মোবাইল টাওয়ার নির্মাণকারী কোম্পানি E.co। এতে ভালো সুবিধা পাচ্ছি আমরা, 3-4টা বাতি জ্বালাই এখানে,
এরা কোনো টাকা পয়সা নেয় না এরা। কারণ দিছে এটারা কারণ অঙ্গ এই বাতিটা ঠিক মতো চলে। বর্ষার সময় আমাদের সোলারগুলো চলে না, এটার কারণে আমাদের সোলার চলে বা আমরা আলো পাইতেছি, আমাদের বাচ্চারা লেখাপড়া করতেছে। গত বছর চালু হওয়া এই টাওয়ারের সোলার প্যানেল থেকে উৎপাদন হয় 6 কিলোওয়াট বিদ্যুৎ। এর অর্ধেক টাওয়ারে ব্যবহার হয়, বাকি 3 কিলোওয়াট দেওয়া হয়েছে মসজিদ, মাদ্রাসা সহ বসতবাড়িতে। টাওয়ারের যে সোলার আছে সেই সোলার থেকে শুধু এই টাওয়ারই পাওয়ার পাচ্ছে তা না, এই টাওয়ার কমিউনিটিকে দিচ্ছে এবং মোর দেন হাফ সে কমিউনিটিকে দিচ্ছে। 1 বছর আগে এটা আমরা শুরু করেছি, তো যদি কমিউনিটিতে আসলেই অনেক উপকৃত হয় তাহলে আমরা এটাকে আরও এক্সপান্ড করব। বিদ্যুৎ নেই এমন দুর্গম অঞ্চলে মোবাইল টাওয়ারে ব্যবহার হয় সোলার পাওয়ার। দুর্গম চর অঞ্চলে এমন আরও টাওয়ার নির্মাণ করবে ই.কো। উপকূলীয় এলাকায় সৌরবিদ্যুতের মাধ্যমে টাওয়ার নির্মাণের ফলে একদিকে যেমন রক্ষণাবেক্ষণ ব্যয় কমছে, অন্যদিকে এসব টাওয়ার থেকে আসা বাড়তি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে আশেপাশের গ্রামে। এর মাধ্যমে দুর্গম এই চরের মানুষ পাচ্ছে দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক সুবিধা। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নিঝুম দ্বীপ, হাতিয়া। গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিয়েছে 3টি বাঘের শাবক। 1.5 মাস বয়সী শাবকগুলোকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। এগুলোকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করছে কর্তৃপক্ষ। 26শে জানুয়ারি সাফারি পার্কে জন্ম নেয় বাঘের 3টি বাচ্চা। জন্মের পর থেকে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় ছেলে শাবকটির নাম রাখা হয়েছে বিজয়, মেয়ে একটির নাম মাধবী ও আরেকটির নাম বিলাসী। 2013 সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা বেঙ্গল টাইগার জাতের 9টি বাঘের মধ্যে একটি জন্ম দিয়েছে এই 3টি শাবক। অন্য বাঘ যাতে মেরে ফেলতে না পারে সেজন্য রাখা হয়েছে মায়ের সঙ্গে আলাদা খাঁচায়। সাফারি পার্কের কর্মকর্তারা বলছেন বাঘের বাচ্চাগুলো সুস্থ আছে, তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত হয়নি, তাই এগুলোকে বাঁচিয়ে রাখতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নিয়মিত হেলথ চেক আপ, থার্মোমিটারের মাধ্যমে আমরা টেম্পারেচার এবং খাদ্য গ্রহণ ঠিকমতো করতেছি কিনা আমরা নিয়মিত টিম গঠন করার মাধ্যমে হাসপাতাল থেকে দিনে 3বার আমরা হেলথ মনিটরিং করতেছি। একসাথে 3টা বাচ্চা আমরা পেয়েছি, অর্থাৎ বন্য পরিবেশ সৃষ্টি করার কারণেই বাচ্চাগুলো এসছে। সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাদেরকে রাখা হয়েছে। ইতিমধ্যে দর্শনার্থীরা জেনে গেছে যে বাঘিনী বাচ্চা দিয়েছে, সেই সুবাদে তাদের বাড়তি একটা আকর্ষণ যে কিভাবে সে বাচ্চাগুলা দেখবে। বাঘের শাবকেরা 8 থেকে 9 সপ্তাহ কেবল মায়ের দুধ পান করে, এরপরই মাংসভোজী হবে এরা। পার্কের কর্মকর্তারা বলছেন বাচ্চাগুলোর হাঁটা চলা ও গঠন স্বাভাবিক হলেই দর্শনার্থীদের দেখার সুযোগ দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।